নমস্কার, বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব ইন্ডিয়ান নেভির এক বিশেষ একটা নেভির একটা সাবমেরিনের একটা শেল্টার, যেটা একটা প্রজেক্ট নামে আইএনএস বর্ষা বা প্রজেক্ট বর্ষা বলে চালু হয়েছে, যেটা ইন্ডিয়া ছাড়া পৃথিবীর ইতিহাসে এই ধরনের প্রজেক্ট বা এই ধরনের মাটির নিচে সমুদ্রের গভীরে থাকা সাবমেরিনের স্টেশন আছে শুধুমাত্র আর তিনটি দেশে। সেই তিনটি দেশ হলো ইউএসএ, রাশিয়া এবং চায়না। ভারতবর্ষ হলো চতুর্থ দেশ যার নিজস্ব পাহাড়ের নিচে জলের গভীরে সাবমেরিনের জন্য বেস বা স্টেশন আছে। এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, কাজে সবাইকে অনুরোধ করছি সঙ্গে থাকার জন্য। পুরো ভিডিওটা শুনবেন, অনেক ইনফরমেশন পাবেন এবং এইটুকু শিওর হতে পারবেন যে ভারতবর্ষ কিভাবে সামরিক যুদ্ধাস্ত্রে এবং এয়ারফোর্স হোক, নেভি হোক বা স্থলবাহিনী হোক, প্রত্যেকটাতে এগিয়ে আসছে এবং ভারতবর্ষের শত্রুদের জন্য কিভাবে ভারতবর্ষ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এবং শত্রুদের ঘুম কিভাবে কেড়ে নিচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। যাই হোক, এটা প্রথমে হচ্ছে প্রজেক্টের নাম সেটা হচ্ছে আইএনএস বর্ষা বা প্রজেক্ট বর্ষা। এটা চালু হয়েছিল, প্রথম আক্ষরিক অর্থে এটার ব্লুপ্রিন্ট তৈরি হয় 2005-2006 সালে। তো 2005-06 সালে ব্লুপ্রিন্ট তৈরি হলো। অ্যাকচুয়ালি ফিল্ডের কাজ শুরু হয় 2009-10 নাগাদ। এবং এই প্রজেক্ট বর্ষা বা আইএনএস বর্ষা সেটা একটা বিরাট বড় প্রজেক্ট, প্রায় 20 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে প্রজেক্টটা রয়েছে। ডিটেলে আরও আসছি। এই প্রজেক্টের ফার্স্ট পার্ট যেটা আছে সেইটা শেষ হচ্ছে এই 2026-এর এন্ডের মধ্যে। প্রথম পর্যায়টা কমপ্লিট হচ্ছে এবং এই পুরো প্রজেক্টটা শেষ হতে হতে কম বেশি 2030 বা হয়তো আরও 1-2 বছর এগোতে পারে। বাট ভারতবর্ষের বর্তমান সরকার যেরকমভাবে চলছে, যেরকম ওয়ার ফুটিংয়ের সমস্ত কাজ হচ্ছে, তাতে এই মুহূর্তে আশা করা যায় যে 2030-এর শেষের মধ্যে পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই পুরো প্রজেক্টটা কমপ্লিট হলে অন্তত 12টা সাবমেরিন পাহাড়ের নিচে সমুদ্রের অনেক গভীরে গিয়ে সে স্টেশন হতে পারবে এবং তার কি কি বেনিফিট এবং এই প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন কিভাবে হতে পারে এবং ভারতবর্ষ তথা আমরা সবাই কিভাবে বেনিফিটেড হতে পারি, এটা নিয়ে আরও ভিভিড ডিসকাশনস করছি বা করব। কাজেই আবারও রিকোয়েস্ট করছি সঙ্গে থাকুন। এই প্রজেক্টটা প্রথম চালু হয় 2005-06 নাগাদের ব্লুপ্রিন্ট তৈরি হয়। ফিল্ডে এটা চালু হতে শুরু করে 2009-10 নাগাদ। এই 2026-এ অর্থাৎ এই বছরের প্রথম প্রজেক্টের ফার্স্ট পর্যায়ের যে কাজটা যেটা রয়েছে পার্ট 1 সেইটা কমপ্লিট হচ্ছে। এই প্রজেক্টটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ওয়াইজাকে। দেখবেন ওয়াইজাকে আমরা সবাই জানি যে ভারতবর্ষের ইস্টার্ন উইংয়ের যে নেভির যে হেড অফিস সেইটা হচ্ছে ভারতবর্ষের ওয়াইজাক বা বিশাখাপত্তনম যেটাকে বলা হয়, সেটাতে ভারতবর্ষের ইন্ডিয়ান নেভির ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াইজাকে বা বিশাখাপত্তনমে। এই ওয়াইজাক থেকে 50 কিলোমিটার দূরে রামবিলি বলে একটা জায়গা আছে, RAMBILLI রামবিলি বলে একটা জায়গা আছে ওয়াইজাক থেকে জাস্ট 50 কিলোমিটার দূরে। এইখানে আরাবল্লী পর্বতের যে রেঞ্জ তার মধ্যে পার্টিকুলারলি মহেন্দ্র পর্বতের নিচে পাহাড়কে কেটে, এবং এইখানে সমুদ্র যথেষ্ট গভীর, কতটা গভীর সেটাও পরে আলোচনা করছি। তো সেই পাহাড়কে কেটে এবং সমুদ্রের গভীরে, মানে পাহাড়টা যেই কাটছে সমুদ্রের উপর দিয়েই পাহাড়টা যা সমুদ্র এবং তার উপরেই পাহাড়টা শুরু হয়েছে, সেইখানে পাহাড়টাকে কেটে সমুদ্রের গভীরে প্রত্যেকটা চ্যানেল করে খাঁড়ি করা হয়েছে এবং এই পুরো এন্টার এরিয়াটা প্রায় 20 স্কোয়ার কিলোমিটার জুড়ে আছে। এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পাহাড়টাকে কেটে প্রায় 12টা খাঁড়ি তৈরি করা হয়েছে। এছাড়াও জলের নিচে একটা বিরাট বড় জায়গা তৈরি হয়েছে। এছাড়াও ইন্ডিয়ান নেভির সমস্ত মানুষজন এবং কর্মকর্তাদের জন্য, সেইলার্স এবং কর্মকর্তাদের জন্য একটা ছোটোখাটো শহরও ওখানে তৈরি করে ফেলা হয়েছে। এইবারে যেটা আছে সেটা হচ্ছে পাহাড়ের নিচে খাঁড়ি কাটার সুবিধা কি, এবং এখানে টানেল করে থাকার ফলে যেটা হবে সেটা হচ্ছে এর সমুদ্র, প্রথম কথা হচ্ছে এখানে ভীষণ গভীর, কাজে ডাইরেক্ট গভীরভাবে গভীর জলের মধ্যেই থাকতে পারবে এবং গভীর জলের মধ্যেই যাতায়াতটা হবে। আর এর উপরে রকি পাহাড় মানে হচ্ছে পাথুরে পাহাড়। তো পাথুরে পাহাড় হওয়ার ফলে এটা প্রথম কথা হচ্ছে রাডারে আসবে না, মানে কোনো শত্রুপক্ষ যদি চায় তাহলে এক্স্যাক্ট লোকেশন রাডার বা ইভেন স্যাটেলাইট দিয়ে ধরা সম্ভব হবে না, কারণ প্রথম কথা হচ্ছে পাহাড়ের নিচে, কাজে পাহাড়ের ওই পাথরকে ভেদ করে তার সিগন্যালিং ভিতরে যাবে না এবং এটা যথেষ্ট গভীরে। তার কারণ হচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে টোটাল ডিজেল চালিত সাবমেরিন আছে 16টার থেকে 18টা, আর নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন এই মুহূর্তে আছে 3টে, অরিহান্ত, অরিঘাত আর অরিধমন। অরিহান্ত ক্লাসটা প্রথম যেটা লঞ্চ হয় সে তার নামেই পরের সিরিজকে রাখা হয়। প্রথম যে সাবমেরিনটা লঞ্চ হয়েছিল নিউক্লিয়ার পাওয়ার সেটা হচ্ছে অরিহান্ত, এটা 2016-তে লঞ্চ হয়েছিল। তার নামই পরবর্তীকালে রাখা হয় অরিহান্ত ক্লাস অফ সাবমেরিনস। তো এই 2016-তে প্রথম অরিহান্ত লঞ্চ হয়।
তারপরের যে জাহাজটা সাবমেরিনটা সেটার নাম হয় আরিঘাত, যেটা লঞ্চ হয় 2024 সালে, এবং 2026-এ দাঁড়িয়ে এই এপ্রিলে 2026-এর এপ্রিলে দাঁড়িয়ে থার্ড নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন হয়, যেটার নাম হচ্ছে আরিধামান। তো আরিহান্ত, আরিঘাত এবং আরিধামান এই তিনটে নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন আছে। এর মধ্যে আরিহান্ত এবং আরিঘাত এই দুটো হচ্ছে 6000 টন ডিসপ্লেসমেন্টের, আর আরিধামান হচ্ছে ওর থেকেও বড় 7000 টন ডিসপ্লেসমেন্টের। আগামী দিনে 2030 থেকে 35-এর মধ্যে ভারতবর্ষের কাছে S5 ডিজাইনের বা S5 সেগমেন্টের সাবমেরিন আসতে যাচ্ছে, যেগুলো এই 6 বা 7000 টনসের জায়গায় অনেক বড়। সেগুলো হচ্ছে 13,500 টনসের S5 ক্লাসের সাবমেরিনস আছে যে আসছে, যেগুলো আবার নিউক্লিয়ার পাওয়ার্ড। আগামী 10 বছরের মধ্যে অর্থাৎ 2030 থেকে 2035-এর মধ্যে, কারণ প্রজেক্টটা আগে থেকেই চালু হয়েছিল, যার ফলে 2030 থেকে 2035-এর মধ্যে টোটাল আরও 12টা সাবমেরিন ইন্ডিয়ান নেভির হাতে আসবে। তার মধ্যে 6টা হচ্ছে ডিজেল চালিত সাবমেরিন এবং 6টা হবে নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন। তো এই 6টা প্লাস 6টা অর্থাৎ টোটাল 12টা সাবমেরিন আরও 2030 থেকে 35-এর মধ্যে আসতে যাচ্ছে। তো যার ফলে আইএনএস আরিহান্ত এবং আরিঘাত এবং আরিধামানের পরে আরও 6টা আসবে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন এবং আরও 6টা আসবে ডিজেল পাওয়ার সাবমেরিন, যার ফলে টোটাল ভারতবর্ষের সাবমেরিনের শক্তি একটা বিশাল। এবং আগামী দিনে 2047 থেকে 50-এর মধ্যে টার্গেট আছে প্রায় 70 থেকে 80টা মতন ইন্ডিয়ান নেভিতে সাবমেরিন থাকবে। তো যাই হোক, এইটা কেন করা হচ্ছে না, এইটা হচ্ছে চায়নাকে, যদি চায়নার দেখবেন আজকের দিনে সাউথ চায়না সি ক্রস করে চায়নার মেইন টার্গেট হচ্ছে ইন্ডিয়ান ওশানে কন্ট্রোল বাড়ানো এবং তার সঙ্গে প্যাসিফিক ওশানে কন্ট্রোল বাড়ানো। এবার ইন্ডিয়ান ওশানে বা ভারত মহাসাগরে আসতে গেলে ওকে মালাক্কা স্ট্রেট বা স্ট্রেট অফ মালাক্কা হয়ে আসতে হয়। তো স্ট্রেট অফ মালাক্কাতে যদি খেয়াল করে দেখেন, জাস্ট 6-7 দিন আগেই ইন্দোনেশিয়ার সঙ্গে আমেরিকার একটা চুক্তি হয়, যে চুক্তির ফলে ইন্দোনেশিয়ার আকাশ আমেরিকা যে কোনো সময় যে কোনোভাবে তা সে কার্যকরী লাগাতে পারে, কাজে আনতে পারে। যার ফলে এটা যদিও ওদের ইন্দোনেশিয়ার সঙ্গে ইউএসের যে এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টটা হচ্ছে ট্রেনিং, বিভিন্ন ধরনের প্রজেক্টের জন্য এবং কোনো সময় কোনো দরকারের জন্য। বেসিক্যালি স্ট্রেট অফ মালাক্কাতে চায়নাকে আটকানোর জন্য আমেরিকার তরফ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং অলরেডি যেহেতু ইন্দোনেশিয়ার সঙ্গে বরাবরই আজ অনেকদিন ধরেই ইউএসের একটা খুব ভালো সম্পর্ক, কাজেই ওরা এই সম্পর্কের বেসিসে ইন্দোনেশিয়া একটা আপার হ্যান্ড নিয়ে রাখছে। তার কারণ হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা 3টে দেশ মিলে কন্ট্রোল করে, যার মধ্যে এক হচ্ছে ইন্দোনেশিয়া, সেকেন্ড হচ্ছে মালয়েশিয়া এবং একটা ছোট্ট পার্ট কন্ট্রোল করা হচ্ছে সিঙ্গাপুর। যার ফলে এই স্ট্রেট অফ মালাক্কাতে 3টে দেশের কমান্ড চলে, একটা হচ্ছে ইন্দোনেশিয়া, একটা হচ্ছে মালয়েশিয়া এবং আর একটা হচ্ছে সিঙ্গাপুর। তো এই স্ট্রেট অফ মালাক্কা যদি ব্লক করে দেওয়া যায়, যেরকম দেখবেন ইরান কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার যুদ্ধের জিগির তুলে আমেরিকা ওর সঙ্গে যুদ্ধ করছে বটে, বাট অ্যাকচুয়ালি যদি দেখেন তাহলেও কিন্তু স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দিয়ে বা ব্লক করে দিয়ে সারা বিশ্বের জন্য কিন্তু অনেক বড় টেনশন বা অনেক বড় চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, যেটা নিউক্লিয়ার পাওয়ার বোমার চাইতে কিছু কম নয়, হয়তো ক্ষেত্র বিশেষে বেশি হতে পারে। তো সিমিলারলি ভারতবর্ষ একটা জিনিস জানে বা দেখে নিয়েছে বা বুঝে নিয়েছে যে স্ট্রেট অফ মালাক্কাকে যদি আমি ব্লক করে দিই বা ওকে যদি আমি নিজের কন্ট্রোলে বা গ্রিপে নিয়ে নিই, তাহলে কিন্তু আগামী দিন এটা চায়নার জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে মিডল ইস্ট থেকে এন্টায়ার যে তেল, এলএনজি এবং এলপিজি যা কিছু আসে চায়নার জন্য, স্পেশালি চায়না, সাউথ কোরিয়া এবং জাপান, এবং টু বি ভেরি স্পেসিফিক চায়নার জন্য, তার 80% চায়নার কাজ বা চায়নার যে কমার্শিয়াল ভেহিকলসগুলো বা শিপগুলো সেগুলো কিন্তু যাতায়াত করে স্ট্রেট অফ মালাক্কা দিয়ে। যার ফলে স্ট্রেট অফ মালাক্কা কিন্তু চায়নার জন্য ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। যার ফলে আগামী দিনে যদি আমি ইন্ডিয়ার কথা বলছি, যদি স্ট্রেট অফ মালাক্কাতে পুরো কন্ট্রোল নেয় বা যদি স্ট্রেট অফ মালাক্কাকে যদি কোনোভাবে ব্লক করে দেয়, তাহলে কিন্তু চায়নার অর্ধেক জাড়িজুড়ি শেষ হয়ে যাবে। যার ফলে চায়না কিন্তু হাইনান বলে চায়নার একটা আইল্যান্ড আছে, তো সেই হাইনান আইল্যান্ডের কাছে HAINAN হাইনান আইল্যান্ডের কাছে চায়না কিন্তু এই যেরকম ভারতবর্ষের যে প্রজেক্ট বর্ষা বা INS বর্ষা, ঠিক সেম প্রজেক্ট কিন্তু চায়নার কাছেও আছে, যেখানে চায়না সমুদ্রের নিচে অনেক গভীরে সাবমেরিনের একটা বেস তৈরি করেছে। এইবার আসি বেসগুলোর কাজ কি বা কেন এটা সাবমেরিনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে সাবমেরিন যখন, প্রথম কথা হচ্ছে কোনো অপারেশনসে বা কোনো প্রজেক্টে বা কোনো যাত্রাপথের জার্নি যখন স্টার্ট করে, তার আগেও জলের উপরে ওঠে। আবার যখন কোনো যাত্রাপথ বা কোনো জার্নি বা কোনো একটা মিশন অ্যাকমপ্লিশ করে আসে, তখন কিন্তু ও এসে ফাইনাল যখন ও একটা ওর পোর্টে ল্যান্ড করে বা পোর্টে গিয়ে যখন ও ভেড়ায়, তখন কিন্তু ও আবার জলের উপরে উঠে আসে। এছাড়াও ডিজেল চালিত সাবমেরিনকে সবসময় ওই ডিজেলের চালানোর ফলে যে পাওয়ারটা তৈরি হচ্ছে,
সেই পাওয়ারের এগেনস্টে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় বা গ্যাস যেটা তৈরি হয় সেইটাকে রিলিজ করার জন্য ওকে কিছুক্ষণ পরে পরেই বা একটা সার্টেন কিছু সময়ের পরে পরে, সেটা কোনো সপ্তাহ হতে পারে বা মাস হতে পারে, সেটা যেরকম যার পাওয়ার আছে বা মানে ডিজেলের যা ক্যাপাসিটি আছে বা জাহাজটার মানে সাবমেরিনের যে ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী ওটা ডিসাইডেড হয়। কিন্তু যাই হোক না কেন, ডিজেল চালিত সাবমেরিনকে একটা সার্টেন ইন্টারভ্যালের পরে পরে জলের উপরে উঠে আসতে হয়, বেসিক্যালি যদি সহজ বাংলায় বলি তাহলে দম নেওয়ার জন্য। আর নিউক্লিয়ার পাওয়ার যেসব সাবমেরিন আছে তাদেরকে জলের উপরে উঠতে হয় না, বিকজ তারা তাদের ক্যাপাসিটি অনুযায়ী দীর্ঘ বেশ কিছু মাস পর্যন্ত হতে পারে, সেটা 3 থেকে 6 মাস পর্যন্ত তারা জলের নিচে থাকতে পারে। যার ফলে এই স্যাটেলাইটে বা রাডারে এই সাবমেরিনকে প্রায়শই কন্ট্রোল করা যায় বা দেখা যায় বা বোঝা যায় বা আইডেন্টিফাই করা যায় যে অমুক 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 সাবমেরিনটা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে। বাট যখন এই পাহাড়ের নিচে জলদেশ জলের মধ্যে থাকে এবং পাহাড় কেটে যে জলের অংশটা তৈরি করা হয়, বেসিক্যালি খাঁড়ি টাইপের যেটা তৈরি হয়, তাতে উপরে যেহেতু রকি বেল্ট আছে এবং রকি পাহাড় যেহেতু আছে, সেই পাহাড়কে ভেদ করে স্যাটেলাইটের সিগন্যাল তখন আর যেতে চায় না বা যেতে পারে না। যার ফলে, এবং ওটা যদি গভীরতা অনেক বেশি হয় তাহলে সেই সিগন্যাল আর তখন যায় না। যার ফলে এক হলো এই ধরনের পাহাড় কেটে এবং জলের ভিতরে যদি এই ধরনের সাবমেরিনের স্টেশন তৈরি করা যায় বা ঘাঁটি তৈরি করা যায়, তাহলে সেটা যেরকম শত্রুপক্ষ কোনোভাবে জানতে বা বুঝতে পারবে না বা কোনোভাবে ট্র্যাক করতে পারবে না। সেকেন্ড আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে শত্রুপক্ষ যদি হেভি হয় বা খুব মানে শক্তিশালী শত্রুপক্ষ হয়, সাপোজ ধরি আমি যদি চায়নার কথা বলি, কারণ পাকিস্তানকে আমি আজকের দিনে ইন্ডিয়ার সঙ্গে কোনো কম্পারিজনই আনি না, কোনো কম্পারিজন পাকিস্তানের সঙ্গে কখনো করবেন না, কারণ কি কয়েক ঘন্টায় পাকিস্তানকে কি করে দেওয়া যেতে পারে বা যায় সেটা কিন্তু ভারতবর্ষ অপারেশন সিন্দুরে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, চায়না বা চায়নার মতন যদি কোনো টাফ শত্রুপক্ষ হয়, তাহলে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার্ড কোনো যদি দেশ হয়, তাহলে কিন্তু সে নিউক্লিয়ার বোম যদি চার্জ করে বা হেভি বোম যেরকম ইরানে আমেরিকা ফেলেছিল, সেই রকম যদি বোম যদি বাংকার বাস্টার টাইপের যদি বোম হয়, তাহলে বা সিরিজ অফ বম্বিং যদি কেউ করে বা নিউক্লিয়ার বম যদি কেউ চার্জ করে, তাহলে জলের উপরে বা জলের সামান্য গভীরে থাকলেও কিন্তু সেই সাবমেরিনকে ধ্বংস করা যায়। কিন্তু যখন এই পাহাড়ের টানেল কেটে সেই জলে গভীর জলের মধ্যে কোনো সাবমেরিনকে স্টেশন করা হয় বা হবে, তখন কিন্তু কোনোভাবেই আর খুব সহজে কোনো অবস্থাতেই কোনো নিউক্লিয়ার পাওয়ার দিয়ে বা নিউক্লিয়ার বম চার্জ করে তাকে ধ্বংস করা যায় না বা যাবে না। এইটা হচ্ছে এই এন্টায়ার প্রজেক্ট বর্ষার সব থেকে বড় প্লাস পয়েন্ট, যে এইটা কোনোভাবেই স্যাটেলাইটে ট্রেস করা যাবে না বা রাডারে আসবে না, বা ইভেন একে কোনো ভারী বোমা বা বাংকার বাস্টার বোমা বা আপনাদের আমাদের নিউক্লিয়ার পাওয়ার বোম চার্জ করেও এই স্টেশনকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। কারণ কি, এটা প্রথম কথা হচ্ছে পাহাড়ের একদম তলদেশে, এর উপরে হচ্ছে পুরোটা রকি পাহাড় বা শিলাবেষ্টিত পাহাড়, এবং সেটা জলের অনেক গভীরে। তার কারণ হচ্ছে 13,500 টনের বিরাট বড় বড় সব সাবমেরিন, এগুলো বিরাট বড় বড় সাবমেরিন হয়, বিশাল পাওয়ার। তো এই ধরনের সাবমেরিন খুব সহজে জলের ভিতরে মানে ওরা লুকিয়ে থাকতে পারে যখন, তার মানে ডেপথ কতটা সেইটা বুঝুন, অনেকটা ডেপথ। যেহেতু এটা খুব একটা গোপন সিক্রেট প্রজেক্ট, তার ফলে এর যে সম্পূর্ণ ইনফরমেশন সেটা বাইরে আসে না। যাই হোক, যতটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে আমি সেইটুকু শেয়ার করছি। এই এন্টায়ার প্রজেক্টটা তৈরি হতে আপাতত যা হিসাব দেখা গেছে, তাতে কম বেশি $3.7 বিলিয়ন বা ইন্ডিয়ান কারেন্সিতে করলে দাঁড়ায় কম বেশি ধরুন 35 থেকে 37 হাজার কোটি টাকার মতন আপাতত হিসাব দেখা যাচ্ছে। বাট আমার এটা যতদূর মনের ধারণা, আমি যতটুকু হিসাব রাখি বা বুঝি, তাতে এটা অন্তত 50 থেকে 60 হাজার কোটি টাকার প্রজেক্ট, এবং আগামী দিনে এতে আরও পয়সা ঢালা হবে। এটা আগামী দিনে আমি অবাক হব না যদি এটা 1 লাখ বা 1.5 লাখ কোটি টাকার প্রজেক্ট গিয়ে হয়। তার কারণ হচ্ছে এইখানে আপাতত প্রজেক্ট 1 মানে প্রজেক্ট 1 বা ফেজ মানে ফার্স্ট ফেজ অফ প্রজেক্টটা এখানে হয়তো 2026-এ কমপ্লিট হবে, কিন্তু এন্টায়ার প্রজেক্টটা 2030-এ শেষ হবে। তো এবং 30-এ তো আমরা সাধারণ জনগণ দেখছি বা বুঝবো, কিন্তু অ্যাকচুয়ালি 30-এর পরে গিয়েও শেষ হবে। তো যার ফলে এই প্রজেক্টটাতে আগামী দিনে টোটাল 12টা এই ধরনের বিরাট বড় বড় সাবমেরিন রাখা থাকবে বা থাকতে পারবে বা তারা স্টেশন হতে পারবে। তার মানে বুঝতে পারছেন এর পয়সা কড়ি কত লাগবে। 20 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে একটা জায়গা তৈরি করা এবং সেটাকে এইভাবে চ্যানেলাইজ করা, সেটাকে খাঁড়ির মতন বানানো, তার উপরে সেফটি সিকিউরিটির ব্যবস্থা করা, একটা কি বলে নেভির সমস্ত সোলজার্সরা যাতে থাকে এবং তাদের যারা কমান্ডো আছে বা তাদের যারা শীর্ষকর্তা আছেন তাদের থাকার জন্য একটা ছোটোখাটো শহর তৈরি করা, তার মধ্যে তার ওয়াটার সিস্টেম, ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছুকে বসানো, বা সমস্ত তাদের যে সমস্ত আরও আনুষঙ্গিক জিনিসপত্র রাখার ব্যবস্থা করা, সেজন্য যথেষ্ট পয়সা লাগবে। তো যাই হোক, এটা ওভারঅল চীনের হাইনান আইল্যান্ডের মতন করে একটা করা,
এবং এইটা হচ্ছে প্রাসঙ্গিকতার যে যেহেতু ভারতবর্ষ আজকের দিনে নিউক্লিয়ার ট্রায়াড মানে হচ্ছে যে কোনো অবস্থাতে জল থেকে মানে স্থলপথে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে ভারতবর্ষ, এবং এয়ার ফোর্সের দ্বারা হাওয়া পথে অ্যাটাক করতে পারে, নিউক্লিয়ার পাওয়ার ইউজ করতে পারে, এবং জলপথেও নিউক্লিয়ার পাওয়ার ইউজ করতে পারে। তো যার ফলে এটা যেহেতু একটা নিউক্লিয়ার পাওয়ার দেশ আজকের দিনে ইন্ডিয়া, তো তার ফলে এই যে প্রজেক্ট বর্ষা এটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস সেটা হচ্ছে এর খুব কাছে, এই যে রামবিলির কাছে যে জায়গাটাতে প্রজেক্ট বর্ষাটা হচ্ছে তার খুব কাছে বার্ক মানে হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার আছে, যার ফলে নিউক্লিয়ার পাওয়ার শুধু নয়, ওভারঅল নিউক্লিয়ার পাওয়ারের যাবতীয় সার্ভিস রিলেটেড ফেসিলিটিস সেইগুলো কিন্তু খুব সহজেই এইখান থেকে ভারতবর্ষের নেভির এই সাবমেরিনগুলো পেয়ে যাবে। শুধু যে জ্বালানি পাবে তাই না, জ্বালানির সঙ্গে সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার এবং নিউক্লিয়ার এই ধরনের ইঞ্জিন রিলেটেড যাবতীয় যা কিছু সার্ভিসের ফেসিলিটিস পাওয়া সেগুলো কিন্তু বার্গ বা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে পেয়ে যাবে। এইটা আরেকটা খুব ইম্পর্টেন্ট রিজন যার জন্য এইখানে এটা করা হয়েছে। তো আজকের দিনে এটা একটা ভীষণ বড় এবং ইম্পর্টেন্ট একটা দুর্গ হয়ে দাঁড়িয়েছে, যে দুর্গে আপনি কোনো অবস্থাতেই আন্ডারগ্রাউন্ড পেন্স যেগুলোকে বলা হয়, তার মানে এই খাঁড়ি টাইপের যে ব্যবস্থাপনা করা হয়েছে তার মধ্যে আপনি কোনোভাবে বম বা ইভেন নিউক্লিয়ার বম ফেলেও এটাকে কোনো কিছু করতে পারবেন না। তো এইটা একটা ইম্পর্টেন্ট কাজ। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে, ধরুন কোনো দেশ নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক করলো, ভারতবর্ষের থিওরি যেহেতু ফার্স্ট অ্যাটাক নয়, মানে ভারতবর্ষ কিন্তু নো ফার্স্ট ইউজে বিশ্বাস করে, তার মানে কোনো অবস্থাতে নিউক্লিয়ার পাওয়ার ভারতবর্ষ প্রথম ইউজ করবে না, বাট কোনো দেশ যদি ইউজ করে তাহলে তার যোগ্য এবং সমুচিত জবাব দেওয়া হবে। দ্যাট ইজ দ্য ডেটারেন্স বা প্রতিক্রিয়াজনিত বা পরিবর্তিত রিপ্লাই জনিত যে তার অ্যাটাক, সেটা কিন্তু ভারতবর্ষ অবশ্যই করার ক্ষমতা রাখে বা করবেও। তো ফলে কোনো অবস্থাতে কোনো দেশ যদি পারমাণবিক অ্যাটাক করে এবং তাতে যদি ভারতবর্ষের কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বা কোনো ঘাঁটি বা কোনো শহর যদি ধ্বংস হয়, বা ইভেন যদি ভারতবর্ষের চূড়ান্ত ক্ষতিও হয়, তাহলেও যেহেতু এই সাবমেরিনগুলো জলের তলায় থাকবে এবং এই সাবমেরিনগুলো প্রত্যেকটা নিউক্লিয়ার পাওয়ার, এবং এর মধ্যে এখনো পর্যন্ত যদি আমরা দেখি তাহলে এই অরিহান্ত, অরিঘাত এবং অরিধমন, স্পেশালি অরিধমনে K4 এবং K15 ক্যাটাগরির মিসাইলস লাগানো আছে। K4 হচ্ছে গিয়ে আপনার ৩,৫০০ কিলোমিটার পাল্লার, অফিসিয়ালি ৩,৫০০ পাল্লার কিলোমিটার, মানে ৩,৫০০ কিলোমিটারের পাল্লার হচ্ছে K4 মিসাইল, আর K15 হচ্ছে ৭৫০ কিলোমিটার রেঞ্জের মিসাইলস। বাট এগুলো এর বেশি ম্যানিপুলেট করানো যায়, এগুলো তো অফিসিয়ালি ডিক্লেয়ার হয় না, কারণ এগুলো তো এমন কতগুলো ইম্পর্টেন্ট বা সিক্রেট যেগুলো সবসময় ওরমভাবে ওপেনলি বলা হয় না, বলা উচিত না, যার ফলে এবং এগুলোকে ম্যানিপুলেট করানো যায়। এবং এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনগুলো কিন্তু সবসময় নিউক্লিয়ার অ্যাটাক করার ক্ষমতা রাখে, তার কারণ এরা নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাকিংয়ের মতন করে তৈরি করা আছে। তার ফলে কোনো দেশ যদি নিউক্লিয়ার অ্যাটাক করে এবং ভারতবর্ষের যদি সমূহ ক্ষতি হয়ও বা কোনো কারণে যদি এক্সট্রিম নেগেটিভে ধরেও নিই, তাহলেও কোনো অবস্থাতেই আমরা তার রিপ্লাই দেবো না বা দিতে পারবো না, এই জিনিসটা কোনোদিন আসবে না। তার কারণ হচ্ছে এই যে 12টা সাবমেরিন, যেটা অন্তত 12টা সাবমেরিন যেটা জলের নিচে থাকবে, তারা কিন্তু দেন অ্যান্ড দেয়ার মুভ করবে এবং করে গিয়ে যে দেশ অ্যাটাক করেছে না কেন সেই রেঞ্জের সাবমেরিন ছুড়ে তাকেও সেই সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা থাকবে। তার ফলে এই আইএনএস ভার্সা প্রজেক্টে কিন্তু পারমাণবিক এই যে সাবমেরিনসগুলো রাখা থাকবে বা মানে এগুলো রাখার যে মেইন পারপাস যেটা, সেগুলো হচ্ছে সবসময় এই সেকেন্ড স্ট্রাইক মানে রিপ্লাই স্ট্রাইক, যেটা সেকেন্ড স্ট্রাইককে সবসময় এনশিওর করা, এটা হচ্ছে একটা মূল লক্ষ্য। যার ফলে এই যে প্রজেক্ট বর্ষা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্স। আরেকটা এর খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে সেটা হচ্ছে VLF প্রজেক্ট সিস্টেম, মানে VLF এদের মধ্যে নিজস্ব যে ফ্রিকোয়েন্সি সিস্টেম, VLF মানে হচ্ছে ভেরি লো ফ্রিকোয়েন্সি। এর ফলে যোগাযোগ ব্যবস্থা ডাইরেক্টলি সাবমেরিন এই যে স্টেশন যেগুলো থাকবে জলের নিচে, এই স্টেশনগুলো থেকেই ডাইরেক্টলি ভেরি লো ফ্রিকোয়েন্সির যে ট্রান্সপন্ডিং সিস্টেম, সেই ট্রান্সপন্ডিং সিস্টেমের দ্বারা এই সাবমেরিনগুলোর সঙ্গে যোগাযোগ রাখা যায় বা যাবে, যেটা শত্রুপক্ষ ট্র্যাক করতে পারবে না বা ধরতে পারবে না। এবং নিজস্ব ফ্রিকোয়েন্সির যে ভেরি লো ফ্রিকোয়েন্সির অর্থাৎ VLF এর যে যোগাযোগ ব্যবস্থা থাকবে বা ট্রান্সপন্ডিং যে সিস্টেম থাকবে অ্যাভেলেবেল, সেগুলো শুধুমাত্র সেই সাবমেরিনের সঙ্গেই যোগাযোগ রাখে বা রাখবে, যার ফলে শত্রুপক্ষ কোনোভাবেই এগুলোকে ইন্টারসেপ্ট করতে পারবে না। এগুলো হচ্ছে মেইন লক্ষ্য। যার ফলে আপাতত প্রজেক্ট মানে হয়তো 3টে বা 4টে সাবমেরিন মতনের ব্যবস্থা হলেও, কিন্তু পুরো প্রজেক্টটা যখন কমপ্লিট হবে বাই এন্ড অফ 2030, তার মধ্যে অন্তত 12টা সাবমেরিন রাখার ব্যবস্থা থাকবে। এবং ডাইরেক্টলি মানে এই সাবমেরিনগুলোকে না কখনোই জলের উপরে ভেসে উঠতে হবে না, ডাইরেক্টলি সমুদ্রের মধ্যে দিয়ে
এসেও ওই ওর স্টেশন যেগুলো আছে সেটাও কিন্তু জলের তলা দিয়েই চলে যাবে, পাহাড়ের নিচেও যে যাবে সেটা কিন্তু কখনোই উপরে আসবেই না, ও ডাইরেক্টলি জলের মধ্যে দিয়ে নিচে পাহাড়ের নিচ দিয়ে ও স্টেশনে চলে যাবে। আবার ও যখন কোনো প্রজেক্ট বা কোনো সার্ভিসের জন্য বেরোবে বা কোনো রকম ওর কাজে যখন বেরোবে, তখন কিন্তু ওই স্টেশন থেকে, আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে, জলের নিচের আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে ও ডাইরেক্টলি বেরোবে, ডাইরেক্টলি বেরিয়েও কিন্তু একদম ডাইরেক্টলি জলের নিচ দিয়েও কিন্তু যাবে, ফলে পুরো জিনিসটা কিন্তু গভীর জলের মধ্যেও যাতায়াত হবে, যেটা কিন্তু খুব সহজে কোনোভাবেই ট্র্যাক করা যাবে না। ও যখন স্টেশনের মধ্যে চলে যাবে তখন কিন্তু ওকে রাডার বা স্যাটেলাইট দিয়ে কোনোভাবেই ধরা যাবে না, তার কারণ হচ্ছে অ্যাবসলিউটলি রকি পাহাড়ের নিচে এবং সমুদ্রের অনেক গভীরে থাকছে, যার ফলে এগুলোকে কোনোভাবেই ডিটেক্ট করা যাবে না। এর আরও একটা রিজন হচ্ছে এই পাহাড়ের নিচে, মানে রকি পাহাড়ের নিচে থাকার ফলে যে থার্মাল জনিত কারণে, মানে পাওয়ার, মানে যখনই একটা কোনো মুভমেন্ট হয় তখন তো তার একটা হিট তৈরি হয়, তো সেই হিটটা বেসিক্যালি রাডার ধরে বা কোনো মানে স্যাটেলাইটেও ডিটেকশন হয় হচ্ছে হিট ট্রান্সফার দেখে, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে হিট ট্রান্সফার হলো, সেইটা স্যাটেলাইট ধরে নেয়, ক্যাচ করে, নিয়েও আইডেন্টিফাই করে যে এখানে কিছু একটা মুভমেন্ট হচ্ছে। যেহেতু ও রকি পাহাড়ের নিচে এবং জলের অনেকটা গভীরে থাকবে, তার ফলে স্যাটেলাইট কখনোই ওর এই হিটটাকে ধরতে পারবে না, কারণ ওখানে নিচে অ্যাজ হিট প্রডিউসই হবে না, কারণ অতটা নিচে এবং পাহাড়ের নিচে, ফলে ওই যে ওই হিটটা যেটা সেইটা স্যাটেলাইটে ধরা যাবে না, যার ফলে কোনো অবস্থাতেই স্যাটেলাইটে বা রাডারে এইটাকে ধরা যাবে না। চায়নার যে স্ট্রিং অফ পার্ল যেটা চায়না টার্গেট করে রেখেছে, যেটা গোয়াদার পোর্ট থেকে নিয়ে আমাদের এই কলম্বোর এখানে যে পোর্টটা রয়েছে সেইখান থেকে নিয়ে তারপরে যে মালাক্কা, স্ট্রেট অফ মালাক্কা হয়েও যে একটা ভারতকে ঘেরার একটা প্ল্যান করছে, সেইখানে কিন্তু যেহেতু স্ট্রেট অফ মালাক্কা যেটা মানে শ্রীলঙ্কা দেখবেন, মানে গোয়াদার পোর্ট, তারপরে হাম্বানটোটা বলে যে পোর্টটা আছে শ্রীলঙ্কাতে, সেইটার থেকে নিয়ে স্ট্রেট অফ মালাক্কা হয়ে ও কিন্তু একটা সাউথ চায়না সি পর্যন্ত ও ভারতবর্ষ তথা ইন্ডিয়ান ওশনকে একটা ঘিরে রেখেছে বা ঘেরার একটা পরিকল্পনা করে রেখেছে, যেটাতেও ভারতবর্ষকে সবসময় একটা নজরদারির মধ্যে রাখে এবং চাপে রাখার একটা ব্যাপার তৈরি করে। এবার এইখানে কিন্তু প্রথম কথা হচ্ছে এই অন্ধ্রপ্রদেশের এই রামবিলিতে যে এই প্রজেক্ট ভার্সাটা হচ্ছে, এখান থেকে আন্দামান বা আন্দামান সি বা বে অফ বেঙ্গল পুরোটা ইন্ডিয়ান নেভির আন্ডারে বা কন্ট্রোলে থাকবে। অ্যাট দ্য সেম টাইম এখান থেকে যেহেতু স্ট্রেট অফ মালাক্কা খুব কাছে, কাজেই যে কোনো সময় ভারতবর্ষ চাইলে এখান থেকে সাবমেরিন পাঠিয়ে ও কিন্তু নট অনলি ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর শুধু নয়, ও কিন্তু স্ট্রেট অফ মালাক্কা হয়ে ইভেন ও যদি চায় তাহলে পার্ট অফ সাউথ চায়না সি পর্যন্ত ও কিন্তু আরামসে নিঃশব্দেও চলে যেতে পারে, কেউ ট্র্যাকই করতে পারবে না। তার কারণ হচ্ছে এখানে 12টা সাবমেরিন, অন্তত 12টা সাবমেরিন রাখা থাকবে এবং আজকের দিনে 3টে নিউক্লিয়ার পাওয়ার, রাশিয়ার থেকে আরও একটা কি বলে নিউক্লিয়ার পাওয়ার একটা সাবমেরিন আসছে, সেটা এখনো এসে পৌঁছায়নি। এছাড়াও কিন্তু আরও ধরুন আগামী দিনে 6টা নিউক্লিয়ার পাওয়ার এবং 6টা কিন্তু ডিজেল চালিত সাবমেরিন আসছে ভারতবর্ষের হাতে, সেটা 2030 থেকে 35-এর মধ্যে টোটাল আছে। এবং 2026 এটা একটা খুব ভ্যালিড পয়েন্ট, 2026-এ কিন্তু এটা রেকর্ড হতে যাবে যে ইন্ডিয়ান নেভিতে 2026-এ টোটাল 19টা যুদ্ধ জাহাজ ডিপ্লয় হবে। আবারও বলছি 2026-এ 1 বছর অর্থাৎ 12 মাসের মধ্যে টোটাল 19টা জাহাজ ডিপ্লয় হবে। তার মানে কোনো এমন একটা মান্থ নেই যে মান্থে কোনো না কোনো যুদ্ধ জাহাজ ভারতবর্ষের নেভিতে যোগ হবে না। এটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস বা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে 2026-এ টোটাল মিনিমাম 19টা যুদ্ধ জাহাজ, সেটা সাবমেরিন হোক, যুদ্ধ জাহাজ হোক, মানে ডেস্ট্রয়ার হোক, যাই হোক না কেন, ফ্রিগেট হোক, যেটাই হোক না কেন, সেটা কিন্তু ইন্ডিয়ান নেভিতে যোগ হতে যাচ্ছে বা যোগ হচ্ছে। এবং পরবর্তীকালে আগামী দিনে যেটা অলরেডি বললাম যে S-5 ক্লাসের কি বলে সাবমেরিন আসছে, যেগুলো 13,500 টনস প্লেসমেন্টের আসছে, ডিসপ্লেসমেন্টের, যার ফলে এটা কিন্তু খুব ভায়াবল বা ভাইটাল হতে যাচ্ছে। তো আপাতত এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যাতে চায়না কিন্তু খুব চাপে থাকবে এবং চায়নাকে যে কোনো সময় কিন্তু কন্ট্রোলে রাখা যাবে। তার কারণ হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা যে মুহূর্তে ইন্ডিয়া যদি ব্লক করে দেয় বা ওখানে যদি অলরেডি কন্ট্রোল আছে অনেকটা, যদি নিয়ে নেয়, তাহলে কিন্তু চায়নার জন্য বাড়া ভাতে ছাই হয়ে যাওয়ার মতন অবস্থা হবে, যার ফলে চায়না কিন্তু কোনো অবস্থাতেই এই চাপটাকে সামলাতে পারবে না। এবং এর ফলে ভারতের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং ইন্ডিয়ান ওশানে সাবমেরিনকে কিন্তু দ্রুত, মানে খুব ফাস্ট ডিপ ওয়াটার কভারেজ পেতে, মানে সাবমেরিন তো মাটির অনেকটা নিচ দিয়ে যায়, মানে জলের অনেকটা নিচ দিয়ে যায়, 300 ফিট, 400 ফিট, 500 ফিট, ইভেন 700-800 ফিট পর্যন্ত যায়, সেটা বিভিন্ন ধরনের সাবমেরিন। তো যাই হোক না কেন, ফলে ডিপ ওয়াটার পেতে কিন্তু অসুবিধা হবে না। তো এইগুলো কিন্তু খুব ভাইটাল এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যার ফলে আগামী দিনে কিন্তু এন্টায়ার স্ট্রেট অফ মালাক্কা, বে অফ বেঙ্গল, কারণ কি বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশানে কিন্তু প্রায়শই আজকাল ভেরি ফ্রিকুয়েন্টলি কিন্তু চাইনিজ ওয়ারশিপকে বা চাইনিজ নজরদারি যুদ্ধ জাহাজগুলোকে কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি এখন দেখা যায়। এবং তারা কিন্তু কোনো না কোনো অছিলা বা কোনো না কোনো বাহানাতে তারা এসে কিছু না কিছু নজরদারি বা কিছু না কিছু কিন্তু ডেটা ইনফরমেশনস নেওয়া বা নিজেদের কোনো না কোনো প্রিপারেশনসকে সবসময়ই এরা কিন্তু
তৈরি করতে থাকে, যেটা ভারতবর্ষের জন্য অবশ্যই একটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল এবং ভারতবর্ষকে কিন্তু সেই অনুযায়ী রিপ্লাই দেওয়ার জন্য একটা ব্যবস্থা রাখার প্রয়োজন ছিল। কাজে আগামী দিনে কিন্তু এই প্রজেক্ট বর্ষা বা স্টেট বা আইএনএস বর্ষা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা বিরাট পাওয়ারফুল একটা জায়গা হতে যাচ্ছে এবং এটা কিন্তু চায়নার জন্য খুব বড় চ্যালেঞ্জ একটা হতে যাচ্ছে। এবং যেমন ওয়েস্টার্ন পার্টে দেখবেন ভারতের পশ্চিম উপকূলে কারওয়ার বলে একটা নৌঘাঁটি তৈরি হচ্ছে, কারওয়ার KARWAR, কারওয়ার বলে একটা নৌঘাঁটি তৈরি হচ্ছে, যেটা কিন্তু আগামী দিনে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি হতে যাচ্ছে, এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি হতে যাচ্ছে। আবার সিমিলারলি পূর্বঘাট পর্বতমালা বা পূর্বের আমাদের ভারতবর্ষের পূর্বের দিকে কিন্তু এই আইএনএস বর্ষা কিন্তু একটা বড় স্ট্রেংথ হতে যাচ্ছে ভারতবর্ষের জন্য। যার ফলে ভারতবর্ষের যে প্ল্যান আছে যে 2047-এর মধ্যে ওভারঅল ইন্ডিয়ান নেভিকে অন্যতম শক্তিশালী একটা জায়গাতে নিয়ে যাওয়া, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং ভারতবর্ষের আগামী 10 বছরের মধ্যে একটা প্ল্যান আছে যে প্রথম 10টা কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি হওয়া, জাহাজ তৈরি এবং জাহাজ মেরামতিতে প্রথম 10টা কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি হয়ে যাওয়া। যার ফলে সেটাও কিন্তু খুব যুদ্ধের গতিতে বা ওয়ার ফুটিংয়ে সেটাও এগিয়ে চলেছে। কাজে এটা নিশ্চিন্তে বলা যায় যে ভারতবর্ষ প্রচণ্ড দ্রুত এগিয়ে আসছে এবং অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে কিন্তু নিজেদেরকে তৈরি করছে। যার ফলে শুধু যে চায়না তা নয়, চায়নার মতন আরও যে সমস্ত শক্তিশালী দেশ আছে যারা কোনো না কোনোভাবে ভারতবর্ষের দিকে নজর রাখতে চায়, তাদের জন্য কিন্তু আগামী দিনে সমূহ বিপদ আসছে। তো এটা ছিল ওভারঅল প্রজেক্ট বর্ষা বা আইএনএস বর্ষা নিয়ে একটা ডিটেল আলোচনা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আগামী দিনে অন্যান্য কোনো না কোনো ভালো টপিক নিয়ে আসবো। আপাতত এখানেই শেষ করলাম। নিজেদের কোনো যদি বক্তব্য রাখা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সবকটা কমেন্টই পড়ি। কাজে আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।